জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল অস্থিরতা সৃষ্টি করছে অভিযোগ ফখরুলের। বাস্তবায়ন না হলে কঠোর পরিণতি মন্তব্য এনসিপি মুখপাত্রের। সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত, ৩ মাসের জ্বালানি আমদানির উদ্যোগ, সার্বিক সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। এবং হামে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪, অতি ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি। জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল দেশে অস্থিরতা সৃষ্টি করার অভিযোগ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, বিএনপি তা অক্ষরে অক্ষরে পালন করবে। বিএনপি একটি অসাম্প্রদায়িক দেশ করতে চায়। এ সময় ইস্টার সানডে উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার আশ্বাস দেন তিনি। জুলাই সনদ নামে একটি সনদ স্বাক্ষর করেছিলাম আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো। আমি এই বিষয়টা এখানে এই জন্য আনছি যে এটাকে কেন্দ্র করে আবার কিছু সংখ্যক ব্যক্তি, মানুষ বা দল যাই বলেন, তারা একটা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছি সেটাকে আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে বৃহত্তর রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ হুঁশিয়ারি দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সুবিধাভোগী উপদেষ্টারা সরকারের এমন কর্মকাণ্ডের সমালোচনা না করতে পরামর্শ দিচ্ছেন। এই গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব এবং আমরা এটার জন্য সময় নিব না। আপনারা যেমন এই যে আমাদের সকল অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নিব না। আপনারা যেটা বলছেন যে অনেক সময় আপনারা বলেন, বিভিন্ন ইন্টারনাল আলোচনায় বলেন যে ১৫ বছরের অভ্যুত্থান হবে না, ২০ বছরের হবে না। তো এটার নজির আছে বাংলাদেশে। খুবই দুঃখের সাথে আসলে দেখতে পাচ্ছি যে উপদেষ্টারা বেশিরভাগই তারা সিভিল সোসাইটির প্রতিনিধিত্বই করতেন এবং আওয়ামী লীগের সময় পূর্ববর্তী সময়ে তারা খুবই ভোকাল ছিলেন। তারা এখন এক ধরনের নীরবতা পালন করছেন এবং যখন কথা হয় অনেকে আমাকে বলেন যে একটু রয়ে সয়ে কথা বলা। জ্বালানি সাশ্রয়ে বিপণী বিতান, শপিং মল ও দোকানপাট খোলার সময় ১ ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করেছে সরকার। পাশাপাশি আগামী ৩ মাসে চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আর শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস নিয়ে চলতি সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জ্বালানি তেলের সংকট কোনোভাবেই কাটছে না। দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেন না। আর এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনযাপনে। সচিবালয়ে জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। জ্বালানি তেল আমদানির ভালো কিছু উৎস পেয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা নতুন সোর্স যেটা এক্সপ্লোর করছি, নতুন সোর্সের মাধ্যমে এটা করছি, সেখানে আমরা ভালো কিছু সোর্স পেয়েছি। বাট তাদের সাথে অতীত আমাদের কাজ করা হয়নি। আমরা কাজ করে যদি আমরা সন্তুষ্ট, আমরা মনে করছি তাদের মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে আমরা যেটা ৩ মাসের জ্বালানি সংরক্ষণ করতে চাচ্ছি সেটা ইভেন ডিজেলের ক্ষেত্রে সম্ভব হবে। এপ্রিল মাসের জ্বালানি যে চাহিদা রয়েছে, সেটা ডিজেল বলেন, সেটা পেট্রোল বলেন, সেটা অকটেন বলেন, সেটা এলএনজি বলেন, সেটা এলপিজি বলেন, সেটা জেট ফুয়েল বলেন, যেটা ফার্নেস অয়েল বলেন, আমরা এই চাহিদা পূরণের সকল প্রস্তুতি আমাদের রয়েছে। জ্বালানির সাশ্রয়ে বিপণী বিতান, শপিং মল ও দোকানপাট খোলার সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কোন পদ্ধতিতে চলবে তা নিয়ে চলমান ধোঁয়াশা কাটছে দ্রুতই। সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, মন্ত্রিপরিষদের বৈঠকের পরে চলতি সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় তা বিবেচনায় রাখার কথাও জানান শিক্ষামন্ত্রী। লেটস ডিসকাস উইথ দ্য স্টেক হোল্ডার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলেও জানান মন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা। প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশের চেয়ারম্যান পাস্টর ডেভিড আনোয়ার হোসেন। স্টার সানডেকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তিনি আমাদের জন্য প্রয়োজনীয় যেটা করা দরকার সাধ্যের মধ্যে এটা করবেন। চার্চের পালকদের জন্য তিনি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা টাকা দিয়ে আমরা বিচার করতে চাই না, এটা একটি সম্মাননীয় এবং রিকগনিশন। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছি। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট টি ক্রিস্টেনসেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সরকার প্রধানের হাতে দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, জ্বালানি আমদানি সহ রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা অব্যাহতের আশ্বাস মিলেছে। এনার্জি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং সেই সাথে রোহিঙ্গাদের যে সাহায্য যুক্তরাষ্ট্র দিয়ে যাচ্ছিল, তারা পৃথিবীর সবচেয়ে বড় ডোনার রোহিঙ্গাদের জন্য। বিশ্ববাজারে সবচেয়ে প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে। আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। নাগরিকদেরকে আমরা প্রাধান্য দিব। আমাদের যদি যেখানেই দেখেন বিবৃতি, যেখানেই দেখেন আমাদের অপারেশনাল পদক্ষেপ, ডিপ্লোম্যাটিকলি সবসময় বাংলাদেশি নাগরিকদেরকে প্রাধান্য দিয়ে আসছি। তাদের ওয়েলবিং, হেলথ এন্ড সেফটি প্রাধান্য দিয়ে, দিস ইজ আওয়ার ফার্স্ট এন্ড অনলি প্রায়োরিটি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশে হাম সংক্রমণে উদ্বেগ বেড়েই চলেছে। গত 22 দিনে সারা দেশে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সন্দেহে আক্রান্ত হয়েছে 7,610 জন শিশু এবং মৃত্যু হয়েছে 113 জনের। এছাড়া গত 24 ঘন্টায় হামে মৃত্যু হয়েছে 10 জনের, আক্রান্ত হয়েছে 974 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী একদিনে দেশে হাম সন্দেহে 654 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হলে 42 জনের শরীরের রোগটি শনাক্ত করা হয়। গত 24 ঘন্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশে 18 জেলার 30টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। 6 থেকে 59 মাস বয়সী শিশুরা হামের টিকা পাবে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী 3রা মে থেকেই সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিতে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। 18টি জেলা, 30টি উপজেলা একযোগে শুরু হওয়া এ কার্যক্রমে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের হাম প্রতিষেধক দেয়া হয়। রবিবার সকালে নবাবগঞ্জ উপজেলা হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, হামের হটস্পট এলাকা চিহ্নিত করে সেখানে টিকাদান শুরু হয়েছে। 1 মাস পর থেকে সারা দেশে শুরু হবে এই কার্যক্রম। ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ে, 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। এদিকে গাজীপুরের সদর উপজেলায় ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। তিনি বলেন, টিকার কোনো ঘাটতি হবে না। বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য
আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব এবং যাচ্ছি। তাদেরকে দ্রুত চিকিৎসা দেই, ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ থাকবে না। আর নতুন করে যেন আর বেশি বাচ্চাদের এই হাম না হয়, সেই জন্য এই টিকা। কক্সবাজারে মহেশখালী ও রামুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাম রুবেলা প্রতিরোধের টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার সদর হাসপাতালে ইউনিসেফের সহযোগিতায় হাম আইসোলেশন ওয়ার্ড 8 থেকে 20 শয্যায় উন্নীত করার কার্যক্রম চলছে। কক্সবাজারে হামের প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার সাথে সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে। ময়মনসিংহের সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় হামের টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। 3 উপজেলায় 6 মাস থেকে 5 বছর বয়সী 1,64,000 শিশুকে হামের টিকা দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ। রাজশাহী বিভাগে 5 জেলায় শিশুদের জন্য 3 সপ্তাহব্যাপী বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তুলনামূলক বেশি সংক্রমিত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হবে। ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আজকের পর্যন্ত প্রায় 7,400 সাসপেক্টেড কেস আমরা আইডেন্টিফাই করেছি। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা হামের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। পহেলা বৈশাখী শোভাযাত্রা এবার আনন্দ কিংবা মঙ্গল শোভাযাত্রা নামে হবে না, এবার সেটি বৈশাখী শোভাযাত্রা নামে উদযাপিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, গারো, মারমা, ত্রিপুরা অন্যান্য জাতিগোষ্ঠী নববর্ষ উদযাপনের লক্ষ্যে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সংস্কৃতি মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিভাজন বা সংঘাত চায় না। পহেলা বৈশাখের উদযাপনের নাম নিয়ে সংকট তৈরি করে কোনোভাবেই তা কাম্য নয়। আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না, শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে। সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘনক শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মিডিয়া সেল এ তথ্য জানায়। আলমগীর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। শনিবার দুপুর 1:13 কদমতলীর গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার ঘটনায় 6 জন নিহত হয়। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও 2 জনকে। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নি নির্বাপন কাজ শুরু করে। সোয়া 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একটা লাগে আরেকটা বাস্ট হয়ে তারপরে এমনি আগুন ধরে গেছে টেবিলের সামনের টেবিলে, এর পুইরা মুড়ে সব ছায়া গেছে আর সামনে মানুষ ছিল। তা আগুন পুরা রুমে ছড়া গেছে, ছড়া লাস্টে লাগে গেছে। এই রুমে তো কয়েকজন বাইরে হয়েছে, 2-3 জন বাইরে হয়েছে, আর বাদ বাকি কাউরে দেখি নাই বাইরে হইতে আমরা। রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে এবং ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এখনো আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে এখান থেকে 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি বার্ন ইউনিটে 2 জন আহত অবস্থায় ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা চলছে এবং তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। উদ্ধার অভিযানে আর কোনো হতাহতের সন্ধান মেলেনি বলে জানায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে আগুনে পোড়া বর্জ্য সরানোর কাজ চলছে। বিল্ডিং এর নিচে আমরা রেস্কিউ কাজ করতে পারতেছিলাম না, যার কারণে এক্সকাভেটর এনে এগুলো সরাইয়া আমরা সার্চ করতেছিলাম যে কোনো লাশ আর পাওয়া যায় কিনা। তো গতকালকে রাত্রে 12:02 সময় আমরা একটা লাশ উদ্ধার করে মিরপুর হাসপাতালে প্রেরণ করি। আর এখন পর্যন্ত কোনো প্রকার লাশ আমরা আর পাই নাই। বিভিন্ন জায়গায় রেস্কিউ কাজ চলমান আছে আমাদের। এই ঘটনায় কারখানার মালিকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।
গাজীপুরের কোনাবাড়িতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে 2 জনের মৃত্যু ও 15 জন আহত হয়েছেন। সন্ধ্যায় ঢাকা থেকে টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ি ফ্লাইওভারের উপরে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত কারো পরিচয় নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় মহাসড়কে 1 ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ফ্লাইওভার থেকে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। জিএমপি কোনাবাড়ি থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, নিহতদের মরদেহ শনাক্তের কাজ চলছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বগুড়া 6 আসনের উপনির্বাচন ঘিরে সম্ভাব্য অনিয়ম ও প্রভাব বিস্তারের আশঙ্কা মাথায় রেখে আগাম বার্তা দিয়েছে ইসি। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সকালে বগুড়া 6 উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি। দায়িত্বপ্রাপ্ত কেউ অবহেলা করলে তাকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন মোহাম্মদ সানাউল্লাহ। প্রয়োজন না হলে সেনাবাহিনী বিজিবি যাচ্ছে না, বাট প্রয়োজন হলে যাবে। ভোটের আগের রাত্রে কিছু কিছু জায়গায় লাস্ট নির্বাচনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় কোন বিষয়গুলো বেশি কাজ করেছে, আমি বলবো যে ভোটের আগের রাত্রে আমাদের ভিজিলেন্স বেশ কিছু কেন্দ্রে স্থানীয় কিছু লোকজন ঢোকার চেষ্টা করেছে, একটাও সাকসেসফুল হয়নি। মেসেজ ওয়াজ ভেরি ক্লিয়ার, আর 2 নম্বরই হবে না। এই দেশের জন্য আর কখনো 2 নম্বরই ভোটের কথা কেউ চিন্তা না করে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আলোচনায় বসেছে ইরান ও ওমান। এদিকে কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবারও স্বাভাবিক করতে ইরান ও ওমান কূটনৈতিক আলোচনা শুরু করেছে। এদিকে ইরানের কাছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গালিগালাজপূর্ণ পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধ থাকলে ইরানের জনগণকে নরকের মতো পরিস্থিতিতে বসবাস করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট এবং ব্রিজ ডে সব একসঙ্গে হবে। এদিকে ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিধ্বস্ত F-15 যুদ্ধবিমানের পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে নিজের ট্রুথ সোশ্যালে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এই অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান সরকার ও দেশটির গণমাধ্যম। কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। হামলার প্রভাবে 2টো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সমুদ্রের পানি লবণমুক্ত করার প্ল্যান্টও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে গঠিত কমিটির রিপোর্ট আইসিসির কাছে পাঠাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরপরই বোর্ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, সকালে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এরপর তাৎক্ষণিকভাবে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়। সেখানে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে, প্রথমে বিষয়টি আইসিসিকে জানানো হবে, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ডাকা হলেও তিনি কমিটির সামনে হাজির হননি। তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল অস্থিরতা সৃষ্টি করছে অভিযোগ ফখরুলের। বাস্তবায়ন না হলে কঠোর পরিণতি মন্তব্য এনসিপি মুখপাত্রের। সন্ধ্যা 6টার পরিবর্তে 7টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত। 3 মাসের জ্বালানি আমদানির উদ্যোগ। সার্বিক সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। এবং হামে 24 ঘন্টায় 10 জনের মৃত্যু, আক্রান্ত 974। অতি ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।